প্রিয় বন্ধুরা, কথার জাদুকর হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা আজ শুনবেন চতুর্থ পর্ব। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মাকে আজ অন্যরকম লাগছে। তার চেহারায় খুকি খুকি ভাব চলে এসেছে। কথা বলছেন অনেকটা সুরেলা গলায়। ব্যাপারটা কি? অসাধারণ ব্যাপার একটা ঘটেছে। আমরা নানার বাড়ি এবং দাদার বাড়ি বেড়াতে যাচ্ছি। আমার শৈশবের সবচেয়ে আনন্দময় সময় হচ্ছে এই দুই জায়গায় বেড়াতে যাওয়া। প্রতি 2 বছর পর পর একবার তা ঘটত। আমার মনে হতো এত আনন্দ, এত উত্তেজনা সহ্য করতে পারবো না, অজ্ঞান হয়ে যাব। আমরা ছুটিতে যাচ্ছি, সিলেট মেলে রাতে চড়ব। গভীর রাতে সেই ট্রেন ভৈরবের ব্রিজে উঠবে। আমরা যদি ঘুমিয়ে পড়ি আমাদের ডেকে তোলা হবে। গভীর বিস্ময়ে দেখব ভৈরবের ব্রিজ। ভোরবেলায় ট্রেন পৌঁছাবে গৌরীপুর জংশনে। ঘুম ভাঙবে চাওলাদের অদ্ভুত গলা চাগ্রাম চাগ্রাম শব্দে। মিষ্টি লুচি দিয়ে সকালের নাস্তা। 4 থেকে 5 ঘন্টা গৌরীপুর জংশনে যাত্রা বিরতি। কি আনন্দ, কি আনন্দ! স্টেশনের এক মাথা থেকে অন্য মাথায় ঘুরে বেড়াও। ওভারব্রিজে উঠে তাকিয়ে দেখো পিপিলিকার সারির মতো ট্রেনের সারি। দূরের দিগন্তে বিস্তৃত ধানের ক্ষেত। সেই ক্ষেতে নামছে সাদা বকের দল। তারা উড়ে উড়ে যাচ্ছে, আবার এসে বসছে। আরও অনেক দূরে মেঘের কুলে নীলরঙা গাঢ় পাহাড়। এইগুলি কি এই পৃথিবীর দৃশ্য? না, এই পৃথিবীর দৃশ্য নয়। ধুলোমাটির এই পৃথিবী এত সুন্দর হতে পারে? নানার বাড়ি পৌঁছতে পৌঁছতে নিশুতি রাত, কিন্তু স্টেশন গমগম করছে। নানার বাড়ির এবং তাদের আশেপাশের বাড়ির সব পুরুষ চলে এসেছেন, মহিলারাও এসেছেন। তারা স্টেশনে ঢুকেননি, একটু দূরে হিন্দু বাড়িতে দাঁড়িয়ে আছেন। দরজা দিয়ে নামার সুযোগ নেই, তার আগে আমাকে কেউ হাত বাড়িয়ে জানালা দিয়ে কুলে তুলে নিয়েছেন। একজনের কুল থেকে আরেকজনের কুলে ঘুরছি। মা খুশিতে ক্রমাগত কাঁদছেন। আহ, কি আনন্দময় দৃশ্য! 2টি হ্যাজাক বাতিতে রাস্তা আলো করে আমরা রওনা হলাম। দুপাশ অন্ধকার করা গাছপালায় রাজ্যের জোনাকি জ্বলছে, নিভছে। ওই তো দেখা যাচ্ছে কালীবাড়ি। মা কালী জিভ বের করে শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। নানার বাড়ি পৌঁছতে তাহলে দেরি নেই। অসংখ্য শিয়াল একসঙ্গে ডাকছে। রাত্রির প্রথম প্রহর শেষ হলো বোধহয়। একবার বলেছি, আবার বলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় সময় কেটেছে নানার বাড়িতে। বাড়িটার 3 ভাগ। মূল বসতি বাড়ি, মাঝের ঘর, বাংলাঘর। বাংলাঘরের সামনে প্রকাণ্ড খাল। বর্ষায় সেই খাল কানায় কানায় ভরা থাকে। ঘাটে বাঁধা থাকে নৌকা। কাউকে বললেই নৌকা দিয়ে খানিকটা ঘুরিয়ে আনে। মূল বাড়ির পেছনে ঘন জঙ্গল। এমনই ঘন যে গাছের পাতা ভেদ করে আলো আসে না। সেই জঙ্গলের ভেতর সার দেয়াল। সার দেয়াল হলো পাঁচিল দিয়ে ঘেরা নানাদের শক্তিমান পূর্বপুরুষদের কবরস্থান। জঙ্গলে কত বিচিত্র ফলের গাছ, লটকন, ডেওয়া, কামরাঙা। চারপাশে কত বিচিত্র চরিত্রের মানুষ। আমাদের মন ভুলানোর জন্য সবার সেকি চেষ্টা। আমার এক মামা, নজরুল মামা, কোত্থেকে ভাড়া করে দুপাদের এক গাদা নিয়ে এলেন। গাদা যে আসলেই গাদা সেটা বোঝা গেল। 7 চড়ে রা নেই। পিঠে চড়ে বসো, পিঠ থেকে নামো, কিচ্ছু বলবে না। শুধু পেছনের দিকে যাওয়া নিষেধ, হঠাৎ লাথি বসাতে পারে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ঘুড়ি উড়ানো হবে। সেই ঘুড়ি নৌকার পালের চেয়ে বড়। একবার আকাশে উঠলে প্লেনের মতো আওয়াজ হতে থাকে। ঘুড়ি বেঁধে রাখতে হয় গাছের সঙ্গে, নয়তো উড়িয়ে নিয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা লাঠিম খেলা। প্রকাণ্ড এক লাঠিম। লাঠিম ঘোরানোর জন্য লোক লাগে 2 জন। লাঠিম ঘুরতে থাকে বুবু আওয়াজে। আওয়াজে কানে তালা ধরে যায়। একটু রাত বাড়লে ফাডার টক্কর, মানে পাঠার টক্কর। 2টি হিংস্র ধরনের বাঁকা শিংয়ের পাঠার মধ্যে যুদ্ধ। 2 প্রান্ত থেকে এরা গাড় বাঁকিয়ে ছুটে আসবে। প্রচণ্ড শব্দে একজনের শিঙে অন্যজন আঘাত করবে। আগুনের ফুলকি বের হবে শিং থেকে। শুরু হবে মরণপণ যুদ্ধ। ভয়াবহ দৃশ্য। মামাদের কেউ গভীর রাতে আমাদের ঘুম থেকে ডেকে তুলবেন। তারা আউল্লা দিতে যাচ্ছেন, সঙ্গে যাব কিনা। ব্যাপারটা হলো আলো দিয়ে মাছ ধরা। অল্প পানিতে হ্যাজাকের তীব্র আলো ফেলা হয়। সেই আলোয় দেখা যায় শিং মাগুর শুয়ে আছে। আলুতে এদের চোখ দাঁড়িয়ে যায়, নড়তে চড়তে পারে না। তখন থুট দিয়ে তাদের গেঁথে ফেলা হয়। খুব বুড়ে নানাজানের সঙ্গে ভ্রমণ। নানাজানের হাতে 2 নলা বন্দুক। তিনি যাচ্ছেন বিলের দিকে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। ছড়রা গুলিতে 3-4টা বক একসঙ্গে মারা পড়ল। মৃত পাখিদের ঝুলিয়ে আমরা এগুচ্ছি। নাকে আসছে মাটির গন্ধ, মৃত পাখিদের রক্তের গন্ধ, বারুদের গন্ধ। সারাদিন পুকুরে জাপাজাপি। নিশুতি রাতে ঘুম ভেঙে টিনের চালে বৃষ্টির শব্দ শোনা। এই আনন্দের যেমন শুরু নেই তেমন শেষও নেই। ছোটদের শোবার ব্যবস্থা মাঝের ঘরে। ডালাও বিছানা। বিছানার এক প্রান্তে মা বসে আছেন। পরিচিতি জনরা আসছে, গল্প হচ্ছে, পান খাওয়া হচ্ছে। রাত বাড়ছে। কি চমৎকার সব রাত! নানার বাড়ি ঘিরে আমার অদ্ভুত সব স্মৃতি। মাঝে মাঝে স্বপ্ন দৃশ্যের মতো এরা উঠে আসে। জীবনের সঙ্গে মেলাতে পারি না। কয়েকটি স্মৃতি উল্লেখ করছি। সাপে কাটা রুগীকে উজার চিকিৎসা করছে। এই দৃশ্য নানার বাড়িতেই প্রথম দেখি। রুগী জল চৌকিতে বসে আছে। পূজা মন্ত্র পড়তে পড়তে হাত ঘুরাচ্ছে। সেই ঘুরন্ত হাত অতি দ্রুত নেমে আসছে রুগীর গায়ে।
চিকিৎসার শেষ পর্যায়ে কাইক্কা মাছের কাঁটা দিয়ে রোগীর পা থেকে দূষিত রক্ত বের করা হয়। মেঘের ডাক শুনে জাগ বেঁধে কই মাছ পানি ছেড়ে ডাঙ্গায় উঠে আসছে এবং প্রাণপণ চেষ্টা করছে শুকনো দিয়ে কোনো এক গন্তব্যে যেতে। কেন তারা বর্ষার প্রথম মেঘ গর্জনে এমন পাগল হয় কে বলবে। ভূতে পাওয়া রোগীর চিকিৎসা করতেও দেখলাম। ভূতের উজা এসে রোগীর সামনে গড় কেটে সেই গড়ে সরিষা ছুঁড়ে ছুঁড়ে মারছে। রোগী যন্ত্রণায় ছটফট করতে করতে বলছে, আর মারিস না, আর মারিস না। এক হিন্দু বাড়িতে নপুংসক শিশুর জন্ম হলো। কোত্থেকে খবর পেয়ে একদল হিজড়া উপস্থিত। শুরু হলো নাচানাচি। নাচানাচির এক পর্যায়ে এরা গা থেকে সব কাপড় খুলে ফেললো। ঝুড়ি ভর্তি করে ডিম নিয়ে এসেছিল, সেই সব ডিম ছুঁড়ে মারতে লাগলো বাড়িতে। এক সময় শিশুটি তাদের দিয়ে দেওয়া হলো। মহা আনন্দে তারা চলে যাচ্ছে। বেকুল হয়ে কাঁদছে শিশুটির মা। হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন একটি দৃশ্য আমার নিজের চোখে দেখা। এক সন্ধ্যায় নানার বাড়িতে ডিল পড়তে লাগলো। ছোট ছোট ডিল নয়, ক্ষেত থেকে উঠে আনা বিশাল মাটির চাঙর। নানিজান বললেন, কয়েকটা দুষ্ট জিন আছে, মাঝে মাঝে এরা উপদ্রব করে, তবে ভয়ের কিছু নেই। এইসব ডিল কখনো গায়ে লাগে না। ব্যাপারটা পরীক্ষা করার জন্য উঠোনে খানিকক্ষণ ছুটাছুটি করলাম। আশেপাশে ডিল পড়ছে, গায়ে পড়ছে না। বেশ মজার ব্যাপার। নিশ্চয়ই এর লৌকিক কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা থাকলেও আমার জানা নেই, জানতেও চাই না। নানার বাড়ির অনেক রহস্যময় ঘটনার সঙ্গে এটিও থাকুক, সব রহস্য ভেদ করে ফেলার প্রয়োজনই বা কি। এবার দাদার বাড়ি সম্পর্কে বলি। দাদার বাড়ির এক বিশেষ পরিচিতি ওই অঞ্চলে ছিল এবং খুব সম্ভব এখনও আছে। মৌলভী বাড়ি। এই বাড়ির নিয়মকানুন অন্য সব বাড়ির থেকে শুধু যে আলাদা তাই না, ভীষণ রকম আলাদা। মৌলভী বাড়ির মেয়েদের কেউ কোনোদিন দেখেনি, তাদের গলার স্বর পর্যন্ত শুনেনি। এই বাড়িতে গান বাজনা নিষিদ্ধ। আমরা দেখেছি ভেতরের বাড়িতেও বড় বড় পর্দা। একই বাড়িতে পুরুষদের ও মেয়েদের সঙ্গে দূরত্ব রক্ষা করে চলতে হয়। ভাবের আদান প্রদান হতো ইশারায় কিংবা হাততালিতে। যেমন পর্দার এপাশ থেকে দাদাজান একবার হাততালি দিলেন, তার মানে তিনি পানি চান। দুবার হাততালি, পান সুপারি। তিনবার হাততালি, মেয়েদের গলার স্বর শোনা যাচ্ছে, আরও নিঃশব্দ হতে হবে। আমাদের হলো পীর বংশ। দাদার বাবা জাহাঙ্গীর মুন্সি ছিলেন এই অঞ্চলের নামী পীর সাহেব। তাকে নিয়ে প্রচলিত অনেক গল্পগাথার একটি গল্প বলি। জাহাঙ্গীর মুন্সি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন। সেই আমলে যানবাহন ছিল না, 10 মাইল পথ হেঁটে যেতে হলো। দুপুরে পৌঁছালেন। মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে ফেরার পথে বললেন, মা, আমার পাঞ্জাবির একটা বুতাম খুলে গেছে, তুমি সুই সুতা দিয়ে একটা বুতাম লাগিয়ে দাও। বুতাম ঘরে আছে তো? মেয়ে বুতাম লাগিয়ে দিল। তিনি 10 মাইল হেঁটে বাড়ি ফিরলেন। বাড়িতে পা দেওয়া মাত্র মনে হলো বিরাট ভুল হয়েছে। তার কন্যা যে বুতাম লাগালো সে কি স্বামীর অনুমতি নিয়েছে? স্বামীর বিনা অনুমতিতে স্বামীর সংসারের জিনিস ব্যবহার করা তো ঠিক না। তিনি আবার রওনা হলেন, অনুমতি নিয়ে আসা যাক। আবার 20 মাইল হাঁটা। আমি নিজে অবশ্য এই গল্প অন্যভাবে ব্যাখ্যা করি। আমার ধারণা, মেয়ের বাড়ি থেকে ফিরে এসে তার মন খুব খারাপ হয়ে গেল। আবার মেয়েকে দেখার ইচ্ছা হলো, তাই একটা অজুহাত তৈরি করে রওনা হলেন। দাদার বাড়ির কঠিন সব অনুশাসনের নমুনা হিসেবে একটা গল্প বলি। আমার ফুপুরা খুব সুন্দরী। পীর পরিবারের বংশধররা সচরাচর রূপবান হয়। তারাও ব্যতিক্রম নন। দুজন ফুপুই পরীর মতো। বড় ফুপুর বিয়ের বয়স হলে বাবা তার জন্য একজন ছেলে পছন্দ করলেন। ছেলে বাবার বন্ধু, ইংরেজি সাহিত্যে MA। ছেলেও অত্যন্ত রূপবান। বাবা তার বন্ধুকে সঙ্গে করে গ্রামের বাড়িতে এলেন। দাদাজানের ছেলে পছন্দ হলো, মেয়েও দেখানো হলো। কারণ ধর্মে নাকি বিধান আছে, বিয়ের আগে ছেলে মেয়েকে এবং মেয়ে ছেলেকে অন্তত একবার দেখতে পারবে। বাবা তার বন্ধুকে নিয়ে বেড়াতে বের হয়েছেন। খোলা প্রান্তরে বাবার বন্ধু গান ধরল। রবীন্দ্রনাথের গান তখন শিক্ষিত মহলে গাওয়া শুরু হয়েছে। গানটি হলো আজি এ বসন্তে। গান গাওয়ার খবর দাদাজানের কানে পৌঁছালো। তিনি বাবাকে ডেকে নিয়ে বললেন, এই ছেলে যে গান জানে তা তো তুমি বলো নাই। বাবা বললেন, হ্যাঁ, সে গান জানে। এইখানে মেয়ে বিয়ে দেব না। তুমি জেনে শুনে গান জানা ছেলে এই বাড়িতে আনলে কেন? গান গাওয়া ক্ষতি কি? লাভ ক্ষতির ব্যাপার না। আমরা কয়েক পুরুষ ধরে যে নিয়ম মানছি, আমার জীবিত অবস্থায় তার কোনো ব্যতিক্রম হবে না। তুমি যদি রাগ করো, আমার কিছু বলার নেই। রাগ করে বাড়িতে আসা বন্ধ করলেও করতে পারো। দাদাজান তার মেয়েকে নিজে দেখে শুনে পৃথিবী থেকে দূরে সরে থাকা একটি পরিবারে বিয়ে দিয়ে দিলেন। আমরা যখন দাদার বাড়িতে বেড়াতে যেতাম, খবর পেয়ে বড় ফুপু আসতেন পালকি করে। পালকি অনেক দূরে অপেক্ষা করত। ফুপুর স্বামী খোঁজ দিতে আসতেন, আমরা যে এসেছি আমাদের সঙ্গে কলের গান আছে কিনা। যদি জানতেন কলের গান আছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে ফিরে যেতেন। ধীরে ধীরে দাদার বাড়ির মানসিকতার পরিবর্তন হয়। যে গান এই বাড়িতে নিষিদ্ধ ছিল সেই গানও চালু হয়। দাদার নির্দেশেই হয়। আমার ছোট বোন শেফুর গলায় তোরা দেখে যা আমি না মায়ের কুলে গান শোনার পর দাদাজান নির্দেশ দেন গান চলতে পারে। দাদার বাড়ি প্রসঙ্গে অদ্ভুত একটা কথা বলি। দাদার বাবা জাহাঙ্গীর মুন্সির ইচ্ছা মৃত্যু হয়েছিল। দাদাজানেরও ইচ্ছা মৃত্যু হয়। মৃত্যুর 7 দিন আগে সবাইকে ডেকে তিনি তার মৃত্যুর সময় বলেন, কেউ মনে কোনো আফসোস রাখবে না, মন শান্ত করো।
আমাকে কেউ যদি বিশেষ কোনো সেবা যত্ন করতে চাও করতে পারো। দাদাজানের বলা সেই সময় তার মৃত্যু হয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমার ছোট চাচাকে ডেকে বলেন, আমি তাহলে যাই। পৃথিবী বড়ই রহস্যময়। নানার বাড়ি থেকে দাদার বাড়িতে এলে শুরুতে খানিকটা দম বন্ধ বন্ধ লাগতো, তবে দাদার বাড়িরও আলাদা মজা ছিল। বাড়ির বাংলা ঘরে দুটো কাঠের আলমিরায় ছিল অসংখ্য বই। আসলে এই দুটি আলমারি নিয়ে একটা পাবলিক লাইব্রেরি, আজিমউদ্দিন আহমেদ পাবলিক লাইব্রেরি। আজিমউদ্দিন আহমেদ আমার দাদার নাম। তার জীবদ্দশাতেই তার নামে বাবা এই লাইব্রেরি করেন। এই লাইব্রেরি থেকে কেউ কোনোদিন বই নিয়েছে বলে আমার জানা নেই। আমরা দাদার বাড়িতে উপস্থিত হলেই শুধু চাবি খুলে বই বের করা হতো। দাদার বাড়িতে পুকুর পাড়ে বটগাছের মতো বিশাল এক কামরাঙা গাছ ছিল। সেই কামরাঙা গাছের গুড়িতে হেলান দিয়ে বই পড়ার আনন্দের কোনো তুলনা হয় না। বাবা জায়গায় জায়গায় লোক পাঠিয়ে গ্রাম্য গায়কদের আনতেন। তারা তাদের বাদ্যযন্ত্র হাতে উপস্থিত হতেন। রোগা বোগা অনাহার ক্লিষ্ট মানুষ, কিন্তু তাদের চোখ বড়ই স্বপ্নময়। দাদার বাড়িতে গান বাজনা হবার কোনো উপায় নেই। অনেকটা দূরে বাবার এক বন্ধুর বাড়ির উঠোনে গানের আসর বসত। হাত উঁচু করে যখন গায়ক ঢেউ খেলানো সুরে মাথার লম্বা বাবরি জাকিয়ে গানে টান দিতেন, আমার মনে বড় দুঃখ আমার মনে গো, তখন তার মনের দুঃখ ছড়িয়ে যেত শ্রোতাদের মনে। চোখ ভরে জল আসতো। গান চলতো গভীর রাত পর্যন্ত। রাত যত গভীর হতো, গানে ততই আত্মাধিক বা প্রাধান্য পেতে থাকতো। শেষের দিকে সেই গানগুলি আর গান থাকতো না, হয়ে উঠত প্রার্থনার সঙ্গীত। আমরা ছোটরা অবশ্য তার আগেই ঘুমিয়ে পড়েছি। আমাদের কোলে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ঘুমের মধ্যে কোনো এক অদ্ভুত উপায়ে গান শুনতে পাচ্ছি। স্কুল আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। স্কুলের বাইরের জীবনটা ছিল আনন্দময়। সেই আনন্দের মাঝখানে দুঃস্বপ্নের মতোই উদয় হলেন পারুল আপা। লম্বা বিষাদময় চেহারার একটি মেয়ে, চোখ দুটি অস্বাভাবিক বড়। থাকেন আমাদের একটি বাসার পরের বাসায়। তার বাবা ওভারসিয়ার, রোগা একজন মানুষ, মাটির দিকে তাকিয়ে হাঁটেন, চিকন গলায় কথা বলেন, নিজের মেয়েদের অকারণে হিংস্র ভঙ্গিতে মারেন। সেই মার ভয়াবহ মার। যে কোনো অপরাধে পারুল আপাদের দুবার শাস্তি হয়, প্রথমে বাবার হাতে, পরের বার মায়ের হাতে। শাস্তির ভয়াবহতা সম্পর্কে একটা ধারণা দেই। পারুল আপা একবার একটা প্লেট ভেঙে ফেললেন। সেই প্লেট ভাঙার শাস্তি হলো চুলের মুঠি ধরে শূন্যে ঝুলিয়ে রাখা। পারুল আপা পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তার অনেকগুলি বোন, কোনো ভাই নেই। নিয়ম করে প্রতি বছর পারুল আপাদের একটি করে বোন হয়। তার বাবা মা দুজনেরই মুখ অন্ধকার হয়ে যায়। যে সময়ের কথা বলছি তখন পারুল আপার বয়স 12 কি 13, বয়ঃসন্ধিকাল। বাবা মার অত্যাচারে বেচারি জর্জরিত। তার মা তাকে ডাকেন হাবা নামে, অথচ তিনি মোটেই হাবা ছিলেন না। তার অসম্ভব বুদ্ধি ছিল, হৃদয় ছিল আবেগ ও ভালোবাসায় পরিপূর্ণ। কোনো এক বিচিত্র কারণে তিনি তার হৃদয়ের সমস্ত আবেগ ও ভালোবাসা আমার উপর উজাড় করে দিলেন। পারুল আপার ভালোবাসা আমার অসহ্য বোধ হতো। অসহ্য বোধ হবার আরও একটি কারণ ছিল, তার চেহারা তেমন ভালো ছিল না। আমার চরিত্রের বড় রকমের দুর্বল দিকের একটি হচ্ছে মেয়েদের দৈহিক রূপের প্রতি আমার তীব্র আকর্ষণ। যে দেখতে ভালো না সে হাজারো ভালো হলেও আমার কাছে গ্রহণযোগ্য নয়। রূপবতীদের বেলায় আমি অন্ধ। তাদের কোনো ত্রুটি আমার চোখে পড়ে না। তার দৈহিক সৌন্দর্যই আমার সমগ্র চেতনাকে আচ্ছন্ন করে রাখে। বলতে ইচ্ছে করে, আমি তব মালঞ্চের হব মালাকর। থাক সে কথা, পারুল আপার কথা বলি। তিনি ভালোবাসার কঠিন শিকলে আমাকে বাঁধতে চাইলেন। আমাকে ভোলানোর জন্য তার সে কি চেষ্টা। বাবার পকেট থেকে পয়সা চুরি করে আমাকে দিতেন। স্কুলের টিফিনের জন্য তাকে যে সামান্য পয়সা দেওয়া হতো, তিনি না খেয়ে সেই পয়সা জমিয়ে রাখতেন আমার জন্য। এর প্রতিদানে মাঝে মাঝে তার সঙ্গে স্কুলে যেতে হতো। সেটা অতি বিরক্তিকর ব্যাপার। তিনি ক্লাস করছেন, আমি বেজার মুখে তার পাশে বসে আছি। তিনি একটা হাতে আমার গলা জড়িয়ে আছেন। সে সময় অধিকাংশ মেয়েই ছোট ভাইদের স্কুলে নিয়ে আসতো। ছোট ভাইরা অনেক সময় অভিভাবকের মতো কাজ করত। পারুল আপার সঙ্গে স্কুলে গিয়ে একবার বিরাট সমস্যায় পড়লাম। স্কুল কম্পাউন্ডের ভেতরে একজন পাগল ঢুকে গেছে। মেয়ে মহলে আতঙ্ক, ছুটাছুটি। আমি পারুল আপার নজর এড়িয়ে পাগল দেখতে গেলাম। কি আশ্চর্য, পাগল আমার চেনা, শুধু চেনা নয়, খুবই চেনা। উনি হচ্ছেন সুরসাগর প্রাণেশ দাস, বাবার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। প্রায়ই বাসায় আসেন, তখন গানের জলসা বসে। আমাদের বাসায় হারমোনিয়াম নেই। আমরা ছুটে গিয়ে লাইলা আপাদের বাসা থেকে হারমোনিয়াম নিয়ে আসি। ঘন্টার পর ঘন্টা তিনি গান বাজনা করেন। গায়ক প্রাণেশ দাস, শ্রোতা আমার বাবা। এইসব উস্তাদি ধরনের গান আমাদের ভালো লাগে না। শুধু বাবা একাই আহা আহা করতেন। প্রাণেশ কাকু পাগল হয়ে গেছেন আমার জানা ছিল না। এখন অবাক হয়ে দেখি তিনি বিচিত্র ভঙ্গি করে মেয়েদের দিকে ছুটে ছুটে যাচ্ছেন। মেয়েরা দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে, একে অন্যের উপর গড়িয়ে পড়ছে। আমি অসীম সাহসী, এগিয়ে গেলাম পাগলের দিকে। প্রাণেশ কাকু আমাকে চিনতে পারলেন। গম্ভীর গলায় বললেন, কিরে বাবু, ভালো? আমি বললাম, জি ভালো। আপনি এরকম করছেন কেন? প্রাণেশ কাকু লজ্জিত গলায় বললেন, মেয়েগুলিকে ভয় দেখাচ্ছি। ভয় দেখাচ্ছেন কেন?
মেয়েগুলি বড় বজ্জাত। তোর বাবা ভালো আছেন? জি। হারমোনিয়াম কিনতে বলেছিলাম, কিনেছে? জি না। শখানেক টাকা হলে সিঙ্গেল রিড হারমোনিয়াম পাওয়া যায়, কিনে ফেললে হয়। রোজ রোজ অন্যের বাসা থেকে আনা তুই তোর বাবাকে বলবি। জি আচ্ছা। আর আমার মাথা যে খারাপ হয়ে গেছে এই খবরটাও দিস। তুই এখানে চুপচাপ দাঁড়া, আমি মেয়েগুলিকে আরেকটু ভয় দেখিয়ে আসি, তারপর তোকে নিয়ে তোদের বাসায় যাব। জি আচ্ছা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। প্রাণেশ কাকু আরও কয়েকবার প্রচণ্ড হুঙ্কার দিয়ে ফিরে এসে আমার হাত ধরে গেটের দিকে রওনা হলেন। আর তখনই হাতে একটা লম্বা লাঠি নিয়ে রণরঙ্গিনী মূর্তিতে আবির্ভূত হলেন পারুলাপা। তার মূর্তি প্রাণ সংহারক। তিনি তীব্র গলায় বললেন, একে ছাড়েন। একে না ছাড়লে লাঠি দিয়ে একবারিতে আপনার মাথা ফাটিয়ে দেব। ছাড়েন বলছি। পাগলের সিক্সথ সেন্স খুব ডেভেলপড হয় বলে আমার ধারণা। প্রাণেশ কাকুর সঙ্গে সঙ্গে বুঝলেন আমার হাত না ছাড়লে এই মেয়ে সত্যি সত্যি তার ছোট শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করবে। তিনি আমার হাত ছেড়ে দিলেন। পারুলাপা ছুটে এসে ছু মেরে আমাকে কুলে করে নিয়ে গেলেন। এত প্রবল উত্তেজনা সহ্য করার ক্ষমতা তার ছিল না। পারুলাপা হাত পা এলিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। পারুলাপা ছিলেন যাবতীয় নিষিদ্ধ বিষয়ে আমার জ্ঞানদাত্রী। পুরুষ এবং রমণীর ভেতর বাহ্যিক সম্পর্ক ছাড়াও যে অন্য এক ধরনের সম্পর্ক আছে তা প্রথম জানলাম তার কাছে। তখন আমার বয়স 8, ক্লাস 3-তে উঠেছি। জটিল সম্পর্কের বিষয় জানার জন্য বয়সটা খুবই অল্প। খুবই হকচকিয়ে গেলাম। এসব কি বলছে পারুলাপা? পারুলাপুর কথা বিশ্বাস করার কোনো কারণ দেখলাম না, কিন্তু উনিই বা বানিয়ে বানিয়ে এমন অদ্ভুত কথা বলবেন কেন? নরনারীর সম্পর্কের জটিলতা ব্যাখ্যা করার পেছনে পারুলাপার একটা কারণ ছিল। কারণ হচ্ছে আমাদের পাশের বাসার এক ভদ্রলোক, ওদের বাড়িতে 15-16 বছরের সুন্দরতম একটি কাজের মেয়ে ছিল। মেয়েটি ভদ্রলোককে বাবা ডাকত। হঠাৎ শুনে তিনি এই মেয়েটিকে বিয়ে করেছেন। ভদ্রলোকের 2টি বড় মেয়ে কলেজে পড়ে। তারা খুব কান্নাকাটি করতে লাগলো। ভদ্রলোকের স্ত্রী ঘন ঘন ফিট হতে লাগলেন। ঘটনাটা চারপাশে বড় ধরনের আলোড়ন তৈরি করলো। বড়রা সবাই এই ঘটনা নিয়ে আলাপ করে। সেই আলাপে আমি উপস্থিত হলে চোখ বড় বড় করে বলে, এই ভাগ। কাজেই আমি নিজেই পারুলাপার কাছে জানতে চাইলাম ব্যাপারটা কি। তিনি গম্ভীর গলায় বললেন, বিয়ে না করে উপায় কি? ওই মেয়ের পেটে বাচ্চা। পেটে বাচ্চা হলে বিয়ে করতে হয় কেন? তোকে বলা যাবে না, খুব লজ্জার কথা। না, আমাকে বলতে হবে। কাউকে বলবি না তো? না, বলবো না। কসম খা। কিসের কসম? বল বিদ্যা। বিদ্যা। বল কুরআন। কুরআন। বল টিকটিকি। টিকটিকি বলবো কেন? টিকটিকি আবার কিরকম কসম? টিকটিকির যেমন ল্যাস খসে যায়, তুইও যদি এই কথা কাউকে বলিস তাহলে তোর জীবও খুলে পড়ে যাবে। আমি ভয়ে ভয়ে টিকটিকির নামেও কসম করলাম। আর পারুলাপা গন্ধম ফলের সেই বিশেষ জ্ঞান আমাকে দিয়ে দিলেন। আমার মনে আছে, মনে খুব বড় ধরনের আঘাত পেলাম। চিৎকার করে বলতে ইচ্ছা হলো, না, এসব মিথ্যা, এসব হতেই পারে না। ব্যাপারটা নিয়ে আমি কারোর সঙ্গে আলাপ করব সেই উপায়ও নেই। টিকটিকির কসম খেয়েছি, জিহ্বা খুলে পড়ে যেতে পারে। এই সময় পাশের বাড়ির ওই ভদ্রলোকের বড় মেয়েটির হাসি রোগ হলো। সারাক্ষণ হাসে, খিলখিল করে হাসে। গভীর রাতেও ঘুম ভেঙে শুনি পাশের বাড়ি থেকে হাসির শব্দ আসছে। গভীর রাতে সেই হাসি শুনে বড় ভয় লাগতো, গা শিরশির করত। মেয়েটির কোথায় যেন বিয়ে ঠিক হয়েছিল। বাবার এই কাণ্ডে তার বিয়ে ভেঙে যাবার পরেই হাসি রোগ হয়। তার কয়দিন পরেই তারা বাড়ি ছেড়ে চলে যায়। ভদ্রলোকের স্ত্রীকে আমি নানু ডাকতাম, মেয়ে দুটিকে খালা। তারা আমাকে খুবই স্নেহ করত। প্রায়ই ডেকে নিয়ে বড়দের মতো কাপে করে চা খেতে দিত। 2 নম্বর বোনটি আমাকে সবসময় জিজ্ঞেস করত, তার মতো সুন্দরী কোনো মেয়ে আমি দেখেছি কিনা। এর উত্তরে আমি তৎক্ষণাৎ বলতাম, না। সত্যিই তো? হ্যাঁ সত্যি। আমি বেশি সুন্দর না আপা? আপনি। সত্যি? বিদ্যা কুরআন বল। সত্যি বিদ্যা কুরআন। তারা চলে যাবার পর পাশের বাড়ি অনেকদিন খালি পড়ে রইল। আমার বেশ কিছুদিন খুব মন খারাপ গেল। অল্প বয়সের মন খারাপ ভাব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। আমার বেলাও হলো না। তাছাড়া মন খারাপ ভাব কাটানোর মতো একটা রহস্যময় ঘটনাও ঘটল। একদিন খুব ভোরে 2জন বিচিত্র ধরনের লোক কুদাল নিয়ে পারুলাপাদের ঘরে ঢুকলো। তারা নাকি কবর খোঁড়ার লোক। ভেতরের দিকে উঠানে তারা কবর খুঁড়তে শুরু করলো। এই ঘটনা শুধু যে শিশুদের মনে চাঞ্চল্য সৃষ্টি করলো তা নয়, বড়রাও অস্বস্তি বোধ করতে লাগলেন। আমার মার ধারণা হলো ভদ্রলোক তার কোনো এক মেয়েকে মেরে ফেলেছেন। এখন গোপনে কবর দিয়ে দেওয়া হচ্ছে। বাবা মাকে খুব ধমক দিলেন, এইসব অদ্ভুত ধারণা তুমি পাও কোথায়? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আসলেই অন্য ব্যাপার, তবে কম রোমাঞ্চকর না। ওভারসিয়ার কাকুর পকেট থেকে 100 টাকা চুরি করেছে তার পিয়ন, অথচ সে স্বীকার করছে না। কবর খোঁড়া হচ্ছে সেই কারণেই। পিয়ন একটা কুরআন শরীফ হাতে নিয়ে কবরে নামবে এবং কুরআন শরীফ হাতে নিয়ে বলবে সে টাকা নেয়নি। যদি মিথ্যা কথা বলে তাহলে আর কবর থেকে উঠতে পারবে না। কবর তাকে আটকে ফেলবে। সেই ভয়াবহ দৃশ্য দেখার জন্য আমরা দল বেঁধে কবরের চারপাশে দাঁড়ালাম। দরিদ্র পিয়ন হাতে কুরআন শরীফ নিয়ে কবরে নামলো। সে থরথর করে কাঁপছে, গা দিয়ে গাম ঝরছে। তাকে দেখাচ্ছে পাগলের মতো। ওভারসিয়ার কাকু বললেন, এই তুই টাকা চুরি করেছিস? যে না।
সত্যি কথা বল, মিথ্যা বললে কবরে আটকে যাবি। টাকা চুরি করি নাই স্যার। তোর হাতে কোরআন শরীফ, তুই কবরে দাঁড়িয়ে আছিস, মিথ্যা বললে আর উঠতে পারবি না। তখন এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হলো। পিয়নের হাত থেকে কোরআন শরীফ পড়ে গেল। সে জ্ঞান হারিয়ে কবরের ভেতর পড়ে গেল। ওভারসিয়ার কাকু বিজয়ীর ভঙ্গিতে বললেন, বলছিলাম না টাকা এই হারামজাদাই নিছে। কবর বন্ধ করা হলো, কিন্তু পুরোপুরি বন্ধ করা হলো না। বিশাল একটা গর্তের মতো হয়ে রইল, যে গর্তের দিকে তাকালেই ভয় ভয় লাগতো। এছাড়াও আরও সব ভয়াবহ খবর কানে আসতে লাগলো, যেমন গভীর রাতে নাকি এই কবরের ভেতর থেকে ভারী গলায় কে যেন ডাকে, আয় আয়। একবার কবর খোলা হয়ে গেলে কাউকে না কাউকে সেখানে যেতে হয়। কবর তার উদর পূর্ণ করার জন্য মানুষকে ডাকে। আমি পারুল আপাদের বাড়ি যাওয়া ছেড়ে দিলাম। কি দরকার ওই ভুতুরে বাড়িতে যাওয়া? পারুল আপার সঙ্গে আমার যোগাযোগও কমে গেল, কারণ তার স্কুলের খাতায় একটি প্রেমপত্র পাওয়া গেছে। সম্মতহীন এই প্রেমপত্রে তিনি একজনকে অনুরোধ করেছেন তাকে চুমু খাবার জন্যে। কেন জানি আমার মনে হয় ওই প্রেমপত্রটি তিনি আমাকেই লিখেছেন, কারণ আমি ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এবং একবার তাকে চুমু খাবার জন্য লাজুক গলায় আমাকে অনুরোধও করেছিলেন। আমি এই অদ্ভুত প্রস্তাবে হেসে ওঠায় খুব লজ্জাও পেয়েছিলেন। তার স্কুলে যাওয়া বন্ধ। জানালার শিক ধরে মাঝে মাঝে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমাকে দেখলেই তিনি চিকন গলায় ডাকেন। আমি পালিয়ে যাই। তার বাবা মা তাকে বন্দি করে রাখায় আমি এক ধরনের স্বস্তি বোধ করি। এখন আমাকে বিরক্ত করার সুযোগ তার নেই। পারুল আপার বন্দি জীবন আমাকে বেশি দিন দেখতে হয়নি। তারা মীরাবাজারের বাসা বদলে কোথায় যেন চলে গেলেন, হারিয়ে গেলেন পুরোপুরি। মানুষ দ্বিতীয়বার শৈশবে ফিরে যেতে পারে না। পারা গেলে আমি অবশ্যই ওই অসহায় অভিমানী দুঃখী কিশোরীর পাশে গিয়ে দাঁড়াতাম। আজ তিনি কোথায় আছেন, কিভাবে আছেন আমি জানি না। শুধু প্রার্থনা করি যেখানেই থাকুন যেন সুখ তাকে ঘিরে থাকে। পৃথিবী ও মানুষের কাছে সুখ তার প্রাপ্য। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।